দেশ গভীর সংকটে আছে, এটা সত্য। এই সংকট থেকে দেশকে উত্তরণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা গণ অভ্যুত্থানে একসাথে কাজ করেছিলাম, যে কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। আমরা যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, হাতে হাত রেখে কাজ করতে হবে। আমাদের সবাইকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে, যে যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। অন্যথায় নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন ব্যাহত হয়ে যাবে। যেমনিভাবে আমরা বলছি ২৪-এর গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন অনেকটা ব্যাহত হয়ে গেছে। এর কারণটা কি? এর কারণটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার আসলে গণমানুষের স্বপ্ন পূরণ করতে পারে নাই। বিভিন্ন এনজিও ব্যক্তিত্বকে ধরে এনে দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনা করা রাজনীতির কাজ। সেই রাজনীতির কাজ যারা বোঝে না, যাদের অভিজ্ঞতা নাই, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি নতুন রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে, সেটি কি বাস্তবসম্মত? মূলত অভিজ্ঞতার অভাবে তারা আমাদেরকে নতুন রাষ্ট্র উপহার দিতে পারে নাই। সংস্কারের বহু বক্তব্য আমরা শুনেছি, আমরা বিচারের কথা শুনেছি, আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুগণ, আমার প্রশ্ন আপনাদের কাছে, শুধুমাত্র ফাঁসির আদেশ, এটির মধ্য দিয়ে কি গণহত্যার বিচার সম্ভবপর? কখনোই সম্ভবপর নয়। এই রায়ের পাশাপাশি কিভাবে রায়কে কার্যকর করা যায়, সে বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনতে হবে। আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, তিনি বলছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তার মধ্য দিয়েই বাংলাদেশে যারা পালিয়ে গেছে, যারা অভিযুক্ত, তাদের ফিরিয়ে আনা শুরু হবে। কিন্তু পরবর্তীতে আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে, এই খবর আমাদের কাছে নাই। তার মানে কি? তার মানে সরকারের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। সরকারের একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। তো এইভাবে কি আসলে রাষ্ট্র চলতে পারে? কোনোভাবে এইভাবে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র চালাতে দরকার প্রকৃতপক্ষে যারা রাজনীতি বোঝে, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। এখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি সংস্কার করবেন, বিচার করবেন, সুষ্ঠু নির্বাচন করবেন, যে মানুষগুলো গণ অভ্যুত্থানের সময় রাজপথে ছিল না, যারা গণ অভ্যুত্থানের কিছু বোঝে না, যারা কখনো রিমান্ডের নির্যাতনের শিকার হয়নি, যারা কখনো রাজপথে নামে নাই, যাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করে, তাদের কাছ থেকে সংস্কার হবে, তারা নতুন বাংলাদেশ গঠন করে দিবে, সেইটা কিন্তু শুরু থেকে আমি বিশ্বাস করি নাই। যে কারণে আমি শুরু থেকে এই সরকারের গঠনমূলক সমালোচনা করে এসেছি। কিন্তু আমি এটিও বলি নাই যে এই সরকারের পদত্যাগ করতে হবে, কারণ গণ অভ্যুত্থানের পরে ভালো হোক খারাপ হোক একটি সরকার গঠিত হয়েছে। সেই সরকার যদি পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, তাহলে ওই আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আপনারা দেখেন নাই কিভাবে শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই চক্রান্ত কি আসলেই শুধুমাত্র আওয়ামী লীগ আর শেখ হাসিনা করছে, নাকি এই চক্রান্তের পিছনে ভারতের হাত রয়েছে? অনেকে বলে থাকে যে ভারত মূলত শেখ হাসিনাকে দিয়ে এই ধরনের বক্তব্য দেওয়াচ্ছে।
অন্যথায় কেন শেখ হাসিনার বক্তব্য ভারত বন্ধ করতে পারছে না? ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিচ্ছে, এটিতে আমাদের নিয়ন্ত্রণ নাই। আপনারা হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছেন আর হাসিনার উপরে আপনাদের নিয়ন্ত্রণ নাই, এটি কি বিশ্বাসযোগ্য বন্ধুগণ? আমি বাংলাদেশের সাংবাদিক ভাইদেরকে বলবো, শেখ হাসিনার কোনো বক্তব্য, আওয়ামী লীগের পলাতক নেতাদের বক্তব্য, অভিযুক্ত নেতাদের বক্তব্য আপনারা কোনোভাবেই প্রচার করবেন না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ওদের বক্তব্য প্রচার করা মানে ওদের আশ্রয় প্রশ্রয় দেওয়া। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ রাখছি, এই পতিত স্বৈরাচার, পলাতক স্বৈরাচার এবং সাংগঠনিকভাবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো বক্তব্য, বিবৃতি, তাদের নেতাদের বক্তব্য আপনারা দয়া করে প্রচার করবেন না। আমি বক্তব্য বাড়াবো না। বন্ধুগণ, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। যে কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার, যে কথা বলছে নির্বাচন কমিশন, কিন্তু শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সরকার এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে পূর্ণ মনোযোগ দেয়নি, হালকা পাতলা মনোযোগ দিয়েছে। এই হালকা পাতলা মনোযোগ দিয়ে হালকা পাতলা কাজ করে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না। আমরা যারা প্রার্থী, আমরা যারা ভোটার, আমরা সবাই মুখিয়ে আছি নির্বাচনের জন্য, সত্য কি না? আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যে সংকটের সম্ভাবনা আছে সেই সংকট দূরীভূত হোক, বাংলাদেশে গভীর সংকট নেমে আসুক, সেটি আমরা কেউ চাই না। অনেকে সংস্কারের কথা বলছে, আমরা সংস্কার চাই। বাংলাদেশে যখন কেউ সংস্কারের কথা বলে নাই, তখন গণ অধিকার পরিষদ 2021 সালে আমরা যখন দল গঠন করি, তখন আমরা সংস্কারের আলাপ তুলেছি। আমরা বলেছি এই সংবিধান বহাল রেখে কোনোভাবে রাষ্ট্রের পরিবর্তন করা সম্ভবপর নয়, এই সংবিধানের পরিবর্তন করতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে। সেই বিষয়গুলো ঐক্যমত কমিশন আলোচনা করেছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় দীর্ঘ 9 মাস আলোচনা করেও আমাদের ভিতরে ঐক্যমত কমিশন প্রকৃতপক্ষে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারে নাই। তাহলে কি 9 মাসের আলোচনা ব্যর্থ হয়েছে? আমি বলতে চাই না পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা যতটুকু ঐক্যমতে এসেছিলাম, সরকার চাইলে আমাদেরকে আরও বেশি ঐক্যমতে আনতে পারত, কিন্তু সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে বলে আমার কাছে মনে হয় না। আন্তরিকতার বিষয় থাকে না, যে আমাদেরকে একসাথে বসালো, আমাদেরকে বলল দেশ এবং জাতির জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ, সুতরাং এই বিষয়ে আপনারা ঐক্যমতে আসেন। প্রধান উপদেষ্টা কী নিয়ে ব্যস্ত থাকেন আমি জানি না। তিনি দেশের বাইরে বেশি ঘুরতে পছন্দ করেন, বেশি থাকতে পছন্দ করেন, দেশের বাইরেই তিনি গণ অভ্যুত্থানের সময় ছিলেন, তার উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমরা দায়িত্ব দিয়েছি। কিন্তু সাংবাদিক বন্ধুগণ, প্রিয় নেতৃবৃন্দ, প্রধান উপদেষ্টা কি আমাদের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখতে পেরেছেন? দৃশ্যমান সংস্কার আপনারা লক্ষ্য করেন, এখন অনেকেই বলছে গণ অভ্যুত্থানের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এত মানুষ জীবন দিল, এত রক্ত, এত ত্যাগ, সেগুলো কি ব্যর্থ যাবে? কোনোভাবেই এই রাষ্ট্রকে, কোনোভাবেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। গণ অভ্যুত্থান সফল করার জন্য আমাদের সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে, হাতে হাত রেখে কাজ করতে হবে। এই সরকার ব্যর্থ হতে পারে, কিন্তু আগামীতে যেই সরকারে আসুক না কেন তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বাংলাদেশে সংস্কার হতে হবে, বাংলাদেশে বিচার হতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে যে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়েছিল,
সেই নির্বাচনী ব্যবস্থাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আগামীতে কেউ শেখ হাসিনা হতে না পারে। আগামীতে সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে এবং এই ব্যবস্থা যদি সবসময় থাকে তাহলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না ইনশাআল্লাহ। আমার সর্বশেষ কথা হলো, আমরা ভিন্ন ভিন্ন দল করি, আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই ঐক্যমতে থাকতে হবে। এই বিষয়ে ভিন্ন মতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং তার দর্শকদেরকে আশ্রয় প্রশ্রয় না দিই তাহলে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। আমি একটি তথ্য পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করে আমার বক্তব্য শেষ করব। আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাথে বৈঠক করেছে। সেখানে আলোচনা হয়েছে আওয়ামী লীগকে যাতে আগামী নির্বাচনে সুযোগ দেওয়া হয়। বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুম করেছে, খুন করেছে, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারে? তাহলে কি আওয়ামী লীগের বিচার হবে? সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির 14 দল তারাও নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা দেখছি অনেকে আওয়ামী লীগের দোসরদের সাথে জাতীয় পার্টির নেতাদের সাথে টকশোতে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, টকশোতে যাওয়ার আগে কেন প্রশ্ন করে নেন না আজকের অতিথি কে কে এবং যে সকল টেলিভিশনে তাদেরকে ডাকছে, কারা ডাকছে, তাদের বিষয়েও সরকারকে বলবো খোঁজ খবর নেন। কারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি 14 দলকে ফিরিয়ে আনতে চায়, তাদের ব্যাপারে সরকারকে খোঁজ খবর নিতে হবে। এইভাবে আওয়ামী লীগের দোসররা টকশোতে যাবে, তাদের সাথে আমাদের বসতে হবে, এইটা গণঅভ্যুত্থানের চেতনা হতে পারে না। সুতরাং যারা টকশোতে যান তাদের উদ্দেশ্যে বলবো, টকশোতে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের পক্ষে যারা ছাপাই গাবে ওই টকশোতে জুতা পেটা করবেন। সোজা কথা, আওয়ামী লীগের দোসরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না এবং জাতীয় পার্টি এবং 14 দলের কারোর সাথে টকশোতে বসবেন না। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি এখন টকশোতে গিয়ে ইনিয়ে বিনিয়ে হাসিনার পক্ষে বলবে, এইটাকে আমরা মানতে পারি? আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে, আমার ভাই মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলে চিৎকার করেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, ওয়াসিম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রায় 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, যারা ফ্যাসিবাদকে আশ্রয় প্রশ্রয় দিবে। আমি বলতে চাই এরা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি নয়, এরা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি। সুতরাং এই বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে। আমরা দেখতে চাই কারা গণঅভ্যুত্থানের পক্ষে থাকে আর গণঅভ্যুত্থানের বিপক্ষে কারা থাকে। আমরা দেখতে চাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে গিয়ে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। আমরা দেখেছি বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে, নতুন করে আর 71 এবং 24কে নিয়ে বিতর্ক সৃষ্টি করে বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। এখন স্বাধীনতার এত বছর পরে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ গঠন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন নতুনভাবে আমাদের হাতে সুযোগ দিয়েছে নতুন বাংলাদেশ গঠন করার। সেই নতুন বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি আশাবাদী যে আপনারা সবাই এই বিষয়ে একমত হবেন। সর্বশেষ বলতে চাই, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। গতকাল আমাদের দলের পক্ষ থেকে তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য আমি নিজে গিয়েছিলাম। আমি যতটুকু জানতে পেরেছি তার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত, যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী নিজেই বলেছেন, আমরা সবাই আসুন তার জন্য দোয়া করি। এই মানুষটি আপোষহীন ছিলেন, এই মানুষটি কখনোই ফ্যাসিবাদের কাছে মাথা নত করেন নাই। এই মানুষটি তিনি কোনোভাবে আপোষ করে দেশের বাইরে পালিয়ে যাননি। এই মানুষটি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তিনি আমাদেরকে সংগ্রাম শিখিয়েছেন, তিনি আমাদেরকে কিভাবে আপোষহীন থাকতে হয় সেটি শিখিয়েছেন। তিনি যদি ফ্যাসিবাদের কাছে মাথা নত করতেন তাহলে এত দীর্ঘ সময়
কারাগারে থাকা লাগতো না। আপনারা দেখেন নাই, যখন তাকে গ্রেপ্তার করা হয় সুস্থ মানুষ জেলে গিয়েছেন আর ফিরেছেন হুইল চেয়ারে করে। এই মানুষটি আজকে অসুস্থ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে ততদিন জীবিত রাখুক, সুস্থ রাখুক, যতদিন না পর্যন্ত ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি কার্যকর হয়। শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এই মানুষটি অসুস্থ। আজকে দল মত নির্বিশেষে সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। বিএনপি দলগতভাবে দোয়া করছে। আমি দেখলাম জামাত ইসলামের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তাদের প্রতিনিধি গতকাল দেখতে গিয়েছে, সমস্ত ইসলামিক দল দোয়া করছে, গণ অধিকার পরিষদ সহ সকল মধ্যপন্থী দল দোয়া করছে, ইসলামিক দল দোয়া করছে, বামপন্থী দলগুলো দোয়া করছে, পুরো জাতি আজকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য দোয়া করছে। আমরাও দোয়া করি, এখানে যারা আছি আমরাও আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেন, আমিন। এবং সর্বশেষ বলতে চাই, অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, আমাদের ভিতরে ভিন্নমত থাকবে, এই ভিন্নমত নিয়েই দেশকে আমাদের এগিয়ে নিতে হবে। আজকে বাংলাদেশ পিপুলস পার্টিকে অসংখ্য ধন্যবাদ।